এখনও সঠিক জানি না, তবে এটা আমি শিওরভাবে বলছি, আপনার আর ইমতিয়াজের ডিভোর্সই হয়নি। আপনারা আইন অনুযায়ী এখনও স্বামী স্ত্রী। চমকে উঠল অনিন্দিতা। সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। এমন কিছু শোনার জন্য একদমই অপ্রস্তুত ছিল সে। বাক্যহীন হয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে এহসানুল সরকারের দিকে তাকিয়ে আছে অনিন্দিতা। পাশ থেকে অনিন্দিতার মা ভেঙে যাওয়া গলায় বলে উঠল, এটা কি করে সম্ভব? আমাদের সবার সামনেই সাইন হলো, ডিভোর্স হলো, সব কিছু। এহসানুল সরকার গলায় গম্ভীরতা এনে বলল, ডিভোর্স পেপারটাই যদি আসল না হয়ে সব কিছু আগে থেকে সুন্দরভাবে পরিকল্পনা করা হয়ে থাকে, তাহলে ডিভোর্সটা হয় কি করে? অনিন্দিতা প্রত্যুত্তরে বলল, প্লিজ সব কিছু বুঝিয়ে বলুন। সত্যি বলছি, আমার মাথায় আর কিছু ঢুকতে চাইছে না। একের পর এক ট্র্যাজেডি মেনে নিতে দুষ্কর হয়ে উঠছে। এহসানুল সরকার বলল, চেয়ারম্যান সহ আরও অনেকেই এর সাথে জড়িত। ডিভোর্সের প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত কাগজ, সব কিছু মিথ্যা। পরিকল্পিত সুন্দর একটা প্ল্যানিং ছিল, আর এই প্ল্যানিং স্বয়ং ইমতিয়াজই করছিল। অনিন্দিতা আবারও চমকে উঠে বলল, কি বলছেন এসব? কিন্তু কেন? কিসের জন্য এই প্ল্যানিং? এসব করার কারণটা কি? যেহেতু জেনেছি সেটুকু আপাতত জানলাম, এর বেশি কিছু না। এখন আমাকে ইমনের ব্যাপারে কিছু কথা বলুন। ইমন আপনাকে কিভাবে ঠকালো? ওর সাথে আপনার রিলেশন কেন ভাঙলো? অনিন্দিতা বলল, ওর নাম শুনলেও আমার সারা গা ঘিন ঘিন করে ওঠে। ইমনকে আমি ঘৃণা করি, অনেক ঘৃণা করি। আমার ভালোবাসা নিয়ে খেলেছে, আমার আবেগ অনুভূতি সব কিছু নিয়ে খেলা করেছে। আমার সাথে রিলেশন চলাকালীনই ইমনের আরও একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল, যাকে ইমন গোপনে বিয়ে করে। তার উপর মেয়েটা ছিল প্রেগনেন্ট। মেয়েটা প্রেগনেন্ট হওয়ার পরে ইমন ওকে বিয়ে করছিল। এটা নিয়ে পরে অনেক ঝামেলাও হয়। এই সূত্র ধরে ইমনের বাবার সাথে আমার বাবার বন্ধুত্বটাও নষ্ট হয়ে যায়। এহসানুল সরকার বলল, আপনার ভাই ভাবিও এমন কিছু বলেছিল, তারপরও আপনার নিজের মুখ থেকে একবার জানতে ইচ্ছে করছিল, তাই জিজ্ঞাসা করা। অনিন্দিতার মা এতক্ষণ যেন নীরব ভূমিকা পালন করছিলেন। চুপচাপ কপালে হাত দিয়ে কথাগুলো শুনছিলেন। নীরব মনোভাব ভেঙে তিনি বলে উঠলেন, আমার মেয়ে যা বলেছে সব সত্য। ওই ছেলেটার চরিত্র ভালো ছিল না। অনিন্দিতার সঙ্গে বিয়ের কথাবার্তা চলাকালীন সময় ওর কুকর্ম পাশ হয়। এহসানুল সরকার কিছু বললেন না, গভীর হয়ে কী যেন ভাবতে লাগলেন। অনিন্দিতার মা খানিকটা সময় চুপ থেকে সঙ্গে সঙ্গে আবার বলে উঠলেন, আচ্ছা, অনিন্দিতার বাবার যে অবৈধ ব্যবসা ছিল, তাকে আমার ছেলে বা তার বউ জানতো? অনিন্দিতার মায়ের কথার প্রত্যুত্তরে এহসানুল সরকার বলল, না, তারা সম্পত্তির মধ্যে সীমাবদ্ধ ছিল। লোভ বড়ই মারাত্মক একটা জিনিস। তাছাড়া এখনও অনিন্দিতার বাবা ও তার ভাইয়ের রুম সার্চ করা অনেক প্রয়োজন। আমাকে তাদের রুমগুলো দেখিয়ে দিন। অনিন্দিতা বলল, আপনি আমার সাথে চলুন, আমি ওর রুমগুলো দেখিয়ে দিচ্ছি। এহসান সরকার অনিন্দিতার পিছু পিছু গেল। সর্বপ্রথম অনিন্দিতার ভাইয়ের রুমটা ভালো করে চেক করলেন। সেখানে সন্দেহজনক কিছু পাওয়া গেল না। এরপর অনিন্দিতার বাবার রুমে এলেন। সারা রুমের জিনিসপত্র এদিক ওদিক করার পর এখানেও তেমন কিছু পেলেন না। শেষমেশ এক প্রকার হতাশ হয়েই রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় কি মনে করে যেন তিনি একবার অনিন্দিতার বাবার বালিশের কভারের ভিতর চেক করলেন। সেখানে কালো রঙের একটা খাম পাওয়া যায়। অযথা সময় নষ্ট না করে দ্রুত খাম খুলে চিঠিটা বের করার পর মনে মনে পড়তে শুরু করলেন। চিঠিটা লেখা ছিল, কিছু কিছু মানুষকে জানিয়ে আর কিছু মানুষকে না জানাতে দিয়ে উপরে জবাবদিহিতার জন্য পাঠাতে আমার ভীষণ ভালো লাগে। আপনার পাপের হিসেব করা হচ্ছে, লিস্ট করা হচ্ছে। জানিয়ে রাখলাম, যদি আপনি কখনো গুম হয়ে যান বা খুন হন, তাহলে এর পেছনে এ যাবৎ আপনার করা সমস্ত কুকর্মগুলোই একমাত্র দায়ী থাকবে। সেরুবাই। পাশ থেকে অনিন্দিতা বলে উঠলে, এটা কি সেই খাম? চিঠিতে কি লেখা আছে? এহসানুল সরকার প্রত্যুত্তরে বলল, হ্যাঁ, এটা সেই খাম। নিচে ছোট্ট করে একটা তারিখও লেখা আছে। খামটা 1 মাস আগের। চিঠিটা পড়ে আমি যা বুঝতে পারলাম, অনেক আগে থেকেই আপনার বাবা সেরুবাইয়ের টার্গেটে ছিল।
এই জন্য বোধ হয় 1 মাস আগে বাবাকে অনেক ভয়ভীতিতে এবং চিন্তিত দেখাচ্ছিল। পূর্বের ন্যায় চিঠিটা ভাঁজ করে কালো রঙের খামের ভিতর রেখে এহসানুল সরকার বলল, আজ তাহলে আমি আসি, যেতে হবে আমায়। যে কোনো প্রয়োজনে আমি আবার আসব। এখনও অনেক কিছুর সমাধান হয়নি, খোঁজাখুঁজি করতে হবে, সব কিছুর জট খুলতে হবে। তার মধ্যে আপনার বাবা কাকে খুন করে অবৈধ ব্যবসা শুরু করে আর কাকেই বা খুন করে সব কিছু শেষ করতে চাইছিলেন। 2, ইমনকে আপনার বাবা কেন খুন করলো? 3, ইমন কেন টাকা খাইয়ে ইমতিয়াজের কেসটা বন্ধ করে দিয়েছিল? 4, সবশেষে ইমতিয়াজের মৃত্যুর আসল রহস্য কী, আর সে কেন বা ডিভোর্সের একটা সুন্দর নাটক সাজালো? আরও অনেক কিছু। কথাগুলো বলার পর এহসানুল সরকার এক মুহূর্ত আর দাঁড়ালো না। সোজাসাপটা অনিন্দিতাদের বাসা থেকে বের হয়ে আসলো। এখনও অনেক রহস্যের সমাধান খোঁজার বাকি, কিন্তু আজ 27 দিন চলে গেল, এখনও এহসানুল সরকারের বাকি 4টা রহস্যের কোনো সমাধান খুঁজে পেলেন না। এখানে সে স্থানের সকল বিষয়ে তিনি শূন্য ছাড়া আর কিছুই পাননি। কেটে গেল আরও বেশ কটা দিন, প্রায় পাগল বেশে যেন এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। অতপর 1 মাস 17 দিন পর সব কিছুর উত্তর খুঁজে পেলেন, সব রহস্যের সমাধান পেলেন। নির্ঘুমে রাত বিরাতে এখানে সেখানে ছুটাছুটি সহ কোনো কিছুই যেন ওনার বৃথা যায়নি। এই মুহূর্তে অনিন্দিতাদের বাসার সিঙ্গেল একটা সোফায় বসে আছে এহসানুল সরকার। সামনে 3 সিটের সোফায় সব কিছু জানার অধীর আগ্রহে অনিন্দিতা এবং তার মা বসে আছেন। 5 মিনিট হলো উনি এখানে এসেছেন। নীরবতা ভেঙে এহসানুল সরকার বলল, অনিন্দিতার বাবা তার অবৈধ ব্যবসা অনিন্দিতার মামাকে খুন করে শুরু করেছিলেন। বহু বছরের অবৈধ ব্যবসা। অনিন্দিতার বাবার পরনারের সাথে অন্তরঙ্গ মুহূর্ত চোখে দেখা সহ অবৈধ কিছু ব্যবসা শুরু করার কথাবার্তাও তিনি জানতেন। সব কিছু ফাঁস ও শেষ হওয়ার ভয়ে অনিন্দিতার মামাকে গুম করার পর খুন করানো হয়। শেষটা অনিন্দিতার মা অর্থাৎ আপনাকে দিয়ে করতে চাইছিলেন। ওনার মৃত্যুর 3 দিন আগে উনি মাঝরাতে ব্যালকনিতে দাঁড়িয়ে নিজের অনেক গোপনীয় কথাবার্তা কারোর সাথে ফোনে বলছিলেন। সে মুহূর্তে পেছন থেকে আপনি ওনার কাঁধ স্পর্শ করেন। ঘুম ভাঙার পর ওনাকে দেখতে না পেয়ে তখন ব্যালকনিতে গিয়েছিলেন। সেদিন অনিন্দিতার বাবা সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করে নিলেও পরে আপনার অল্প কিছু কার্যকলাপে ওনার মনে সন্দেহের সৃষ্টি হয়। ওনার মনে হচ্ছিল সেদিন রাতে আপনি সব কিছু জানতে পেরে গেছেন, সব জেনে আপনি অভিনয় করে যাচ্ছেন, অথচ আপনি কিছুই জানতেন না। এ বয়সে জেলে যেতে চাননি, গেলেও নিশ্চিত ফাঁসি। এই সামান্য সন্দেহবশে তিনি সেদিন আপনারও খুনের ব্যবস্থা করে রেখেছিলেন। অনিন্দিতা বলল, তাহলে ইমনকে বাবা কেন কন্ট্যাক্ট কিলার দ্বারা খুন করালো? এহসানুল সরকার অনিন্দিতার প্রশ্নের জবাবে বললেন, ইমনকে খুন করার একটাই কারণ ছিল। ইমন জানতো আপনার বাবা ফার্মেসির নামে অবৈধ সব কারসাজি করে। এমনকি এটা নিয়ে আপনার বাবাকে ইমন ব্ল্যাকমেল পর্যন্ত করছিল। সবশেষে ওই দিনে অনিন্দিতার বাবার সব কিছুর ইতি টানার কথা ছিল, কিন্তু সাথে ওনার ইতিও যে হবে সেটা উনি বোধহয় কল্পনাও করেননি। অনিন্দিতার মা বললেন, অনিন্দিতার বাবার সম্পর্কে আমি আর কিচ্ছু শুনতে চাই না, ঘৃণা জন্মে গেছে। তুমি ইমতিয়াজের ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলো তো। এহসানুল সরকার বলল, ফেসে যাওয়ার ভয়ে ইমতিয়াজের কেসটা টাকা খাইয়ে ইমন জোরপূর্বক কোনোভাবে বন্ধ করিয়েছিল। অবশ্যই ইমনকে দিয়ে এটা এক প্রকার করানোই হয়। ইমতিয়াজ যে অফিসে চাকরি করতো সেই অফিসের বস একজন মেয়ে, তবে বিধবা। 3 বছর আগে ওনার স্বামী মারা যায়, পরে আর বিয়ে করেনি। শুরু থেকেই ইমতিয়াজের উপর ওনার নজর ভালো ছিল না। সুদর্শন পুরুষ ইমতিয়াজের প্রতি উনি প্রথমেই একটু আকৃষ্ট হয়েছিলেন, এরপর ধীরে ধীরে আরও আকৃষ্ট হতে থাকেন। একসময় ইমতিয়াজকে ভালোবেসে ফেলে, যদিও এটাকে ভালোবাসা বলা যায় কি না জানি না। ইমতিয়াজ বিবাহিত, ইমতিয়াজের স্ত্রী অন্তঃসত্ত্বা, কিছুদিন পর বাচ্চা হবে। সব কিছু জানা সত্ত্বেও ইমতিয়াজকে বেশ কয়েকবার বিয়ের প্রস্তাব সহ অনেক কুপ্রস্তাবও দিয়েছিল।
তবে ইমতিয়াজ মানুষ ভালো ছিল, কিছুটা সরল মনের। নিজ স্ত্রীর প্রতি ছিল তার অপূরন্ত ভালোবাসা। রাবেয়া চৌধুরীর কোনো প্রস্তাবেই সে রাজি হয়নি। একদিন অফিস ছুটি হওয়ার পরেও বিভিন্ন কাজের অজুহাত দিয়ে ইমতিয়াজকে আটকে রাখা হয়। সেদিনে মনে মনে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সে, কিন্তু আর হলো না। সেদিন ছল করে ইমতিয়াজকে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়। তারপর নিজের সাথে অন্তরঙ্গ ভিডিও কিছু ছবি ফোনে ধারণ করে পরবর্তীতে ইমতিয়াজকে ব্ল্যাকমেল করা হয়। তাই মন চাইলেও আর চাকরিটা ছাড়তে পারল না ইমতিয়াজ। কিন্তু তারপরেও রাবেয়া চৌধুরীর সম্পূর্ণ হাতের মুঠায় যেন কিছুতেই আসছিল না ইমতিয়াজ। ইমতিয়াজকে নিজের করে পাওয়ার প্রবল লালসায় শেষমেশ শীর্ষ এক কন্টাক্ট কিলার দ্বারা অনিন্দিতা এবং তার সন্তান উভয়কে খুন করার ভয় ও হুমকি ধুমকিটা রাবেয়া চৌধুরীর অনেক কাজে লেগে যায়। ধীরে ধীরে ইমতিয়াজ সব দিক থেকে অদৃশ্য শিকলে বাধা পড়ে যায়। রাবেয়া চৌধুরী সম্পূর্ণ হাতের মুঠায় চলে আসে। রাবেয়া চৌধুরীর কথা অনুযায়ী সেদিন অফিসে বসে হুট করে ফিরে ইমতিয়াজ তোমাকে ডিভোর্সের কথা জানালো। তাছাড়া ইমতিয়াজের হাতে তখন কোনো অপশন ছিল না। পরিস্থিতি বুঝে চাইলেও পুলিশ বা কারো সাহায্য নিতে পারেনি, কাউকে বলতেও পারেনি। সব দিক থেকে ইমতিয়াজ নিরুপায় ছিল। ডিভোর্সটা না হওয়া পর্যন্ত দৃষ্টিবন্দী ছিল। কিন্তু তাই বলে ইমতিয়াজও অনেক ভেবে চিন্তে ডিভোর্স দিয়ে একটা পরিকল্পনা করলো। প্রতিটি ধাপে ধাপে একাই প্ল্যানিং সাজালো। সব কিছু ঠিক ছিল। 17 তারিখ, আজ থেকে 3 বছর আগে পরপুরুষে আকৃষ্ট হয়ে নিজের স্বামীকে খুন করা সহ রাবেয়া চৌধুরীর বিরুদ্ধে আরও অনেক প্রমাণে ইমতিয়াজের হাতে আসলো। তার প্ল্যানিং অনুযায়ী পরের দিন 18 তারিখ রাবেয়া চৌধুরী সব কিছু ফাঁস করার কথা ছিল, কিন্তু কিছু অসাবধানতার কারণে প্ল্যানিং সম্পর্কে রাবেয়া চৌধুরী জেনে গিয়েছিল, যা ইমতিয়াজ গুণাক্ষরেও টের পায়নি। এহসানুল সরকার এবার একটু থেমে অনিন্দিতাকে উদ্দেশ্য করে আবার বলে উঠল, 17 তারিখ অর্থাৎ সেদিনে কাজের মেয়েটার সাহায্যে ইমতিয়াজের ঠান্ডা শরবতে সেই বিষটা মেশানো হয়, যার 13 ঘন্টা পর ইমতিয়াজের মৃত্যু হয়। মৃত্যুর পূর্বে আপনার সাথে কথা বলার আগে রাবেয়া চৌধুরীর সঙ্গে ইমতিয়াজের কথা হয়েছিল। অবশ্য রাবেয়া চৌধুরী ফোন করলে অত রাতে ইমতিয়াজের ঘুম ভেঙেছিল। তার সাথে কথা বলা 2 মিনিট পরেই বিষের প্রতিক্রিয়াটা তৎক্ষণাৎ শুরু হয়। রুমের দরজা বাহির থেকে বন্ধ করা ছিল। অন্যদিকে ইমতিয়াজের মা ছিল গভীর নিদ্রায়। কাজের মেয়েটা আড়ালে পানির সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল। ইমতিয়াজের মায়ের ইমতিয়াজ ছাড়া পৃথিবীতে আপন বলতে আর কেউই ছিল না। সেদিন ছেলের হাজারো চিৎকার চেঁচামেচি ও যন্ত্রণার আর্তনাদেও ওনার ঘুম ভাঙল না। স্বল্প সময়ের মধ্যে দুর্দান্ত পরিকল্পনা করছিল রাবেয়া চৌধুরী। তবে ইমতিয়াজকে খুন করার বিষয়ে বারংবার ভেবেছিলেন তিনি। অনিন্দিতা নিজেকে বহু কষ্টে সামনে নিয়ে বললেন, তাহলে ইমনের এখানে কি ভূমিকা ছিল? এহসানুল সরকার বলল, ইমনের ভূমিকা ও কিছু গুরুত্বপূর্ণ স্টেপে আছে। কারণ বেকার ইমনকে অফিসের সবচেয়ে বড় পজিশনে চাকরি দেওয়ার প্রবল স্পর্ধা দেখিয়েই আপনার বাবার ফার্মেসি থেকে প্রথমে ওই বিষটা আনিয়েছিল। তারপর ইমতিয়াজের বাসায় কাজের মেয়েটাকে মোটা অঙ্কের টাকা দিয়ে কাজটা করানো হয়। সব কিছু ইমনকে দিয়ে করিয়েছে। শুরুতে ইমন নাকচ করে দিলেও পর মুহূর্তে ঠিকই রাজি হয়ে গিয়েছিল। শেষে রাবেয়া চৌধুরীর কথাতে তার কাছ থেকে মোটা অঙ্কের যথেষ্ট পরিমাণ টাকা নিয়ে পুলিশকে ঘুষ দিয়ে ইমতিয়াজের কেসটা কোনো একটা অজুহাত দাঁড় করিয়ে বন্ধ করা হয়। বলতে গেলে ইমন প্রায় সব কিছুই জানতো। তাছাড়া ইমতিয়াজের করা ডিভোর্সের প্ল্যানিংটার সাথে যারা যারা জড়িত ছিল তাদের প্রত্যেককে অনেক আগেই টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়। সে সাথে রাবেয়া চৌধুরীর বিরুদ্ধে ইমতিয়াজের জমা করার সমস্ত প্রমাণ ও কত আগেই ব্যানিশ হয়ে যায়। সব কিছু শোনার পর অনিন্দিতা কি বলবে, ভাষা খুঁজে পাচ্ছিল না। অনিন্দিতার মা তো অনেক আগে থেকে ভাষা হারিয়ে চুপ করে আছেন। এভাবে কিছুক্ষণ ফিনফিনে নীরবতা ছিল। হঠাৎ অনিন্দিতা বলল, ইমতিয়াজের বাসার কাজের মেয়েটা এখন কোথায়? সব কিছুর জন্য সে মহিলাই দায়ী। সেও এখন কোথায়? তাদের গ্রেপ্তার করা হয়েছে তো? এহসানুল সরকার গভীরভাবে উত্তর দিল, কাজের মেয়েটাকে গ্রেপ্তার করা হয়েছে। একটুর জন্য তার প্রাণটা বাঁচল বলে, কিন্তু রাবেয়া চৌধুরীকে গ্রেপ্তার করতে পারেনি। সে মারা গেছে।
আমি পৌঁছানোর আগেই সেরুবাই সেখানে পৌঁছে গেছিল। ভালোই হয়েছে, ওর মতো নিকৃষ্ট মহিলার মরাই উচিত। আমার সব কিছু শেষ করে দিয়েছে। খানিকক্ষণ চুপ থেকে এহসানুল সরকার বলল, আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। ইমনের সারা ডায়েরিতে জুড়ে অনিন্দিতা ঠক, অনিন্দিতা প্রতারক, অনিন্দিতা আমার সাথে প্রতারণা করেছে এই লেখাগুলোর বিষয়। এই কথাগুলো রাবেয়া চৌধুরীর কথাতে ইমন তার সারা ডায়েরিতে লিখেছিল। জানি না কেন। অনিন্দিতার মা চোখের জল মুছে এবার বলে উঠল, তোমাকে অনেক ধন্যবাদ। আমার মেয়েকে তুমি সাহায্য না করলে এত কিছু কখনোই জানতে পারতাম না। সে সাথে এটাও সত্য, কখনো সামনে আসতো না, কখনোই বোধহয় প্রকাশ হতো না। চোখে টলমল করতে থাকা জল মুছে অনিন্দিতা বলল, আপনাকে কিছু বলার ভাষা আমার নেই। সবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ। অতঃপর আরও কিছুক্ষণ তাদের সাথে ভালো মন্দ অনেক কথা বলার পর এহসানুল সরকার অনিন্দিতাকে উদ্দেশ্য করে বলল, তাহলে আমি আসি। ইমতিয়াজের মাকেও সব কিছু জানাতে হবে। তারপর আমাকে আমার বাড়িতে ফিরতে হবে। ভালো থাকবেন আপনারা। 8 দিন পর সকাল 10টা রেস্টুরেন্টের ডান দিকের একটা সিটে বসে লাচ্ছি খাচ্ছিল এহসানুল সরকার। লাচ্ছি তার ভীষণ পছন্দের। সেই মুহূর্তে তার ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার। ফোন রিসিভ করে বললেন, কে? ওপাশ থেকে কেউ গম্ভীর গলায় বলে উঠল, আমি সেরুবাই। চিনে গেছেন? তুমি আমার আশেপাশে থাকলেও আমি বুঝতে পারি, অনুভব করতে পারি। প্রথমেই বলছি, ট্র্যাকিং করার কোনো চেষ্টা করবেন না, কোনো লাভ হবে না। তুমি কি এতটাই বোকা? এমন কোনো কাজ করবে কি সেটা আমি জানি। কেন ফোন করেছ এটা বলো। আপনি একটা ভুল ধারণা মনের মধ্যে পোষণ করে আছেন, যেটা ভাঙার জন্যই ফোন করা। কিসের ভুল ধারণা? আপনি মনে করেন আপনি যেসব কেসের সাথে জড়ান আমিও সেসব জড়িয়ে পড়ি। কথাটা ভুল। আমি কখন, কোথায়, কিভাবে, কার সাথে জড়াবো কেউ জানবেও না। মাঝে মধ্যে অনেক কিছু কাকতালীয় হয়ে যায়, তবে আপনার সাথে চোর পুলিশের খেলা খেলতে আমার একটু বেশি ভালো লাগে, অন্যরকম লাগে। জানি না সেটা কেন। এহসানুল সরকার মৃদুস্বরে বলল, মাঝে মাঝে তোমার জন্য আমার অনেক কষ্ট হয়। তোমার নিদারুণ ভাগ্যকে খুব দোষ দিতে ইচ্ছে হয়। জন্মানোর পর যদি তুমি বাচ্চা চুরি চক্রে না পড়তে, তাহলে নিশ্চিত আজ তুমি আমার পাশে থাকতে, আমার নিঃসঙ্গতার সঙ্গী হতে পারতে। আজ থেকে প্রায় 2 বছর আগে যদি তোমার ফাঁসি হয়ে যেত, তাহলে আমি বোধহয় কখনো জানতেও পারতাম না সেই তুমি কি আমার আপন রক্তের ভাই। একথা আমি বা তুমি ছাড়া কেউ জানে না, জানবেও না কখনো, কাউকে জানতেও দেব না। ভেবো না নরম করে কথা বলছি দেখে আমি তোমাকে ছাড় দিব, কখনোই। 2 বার রক্ষা পেয়েছ। 2 বছর আগে তোমার পাশের মহা চক্রান্তের পেছনে যারা জড়িত ছিল তারা সবাই সেদিন ধরা পড়েনি। আসল 2 জন কালফিট গ্রেপ্তার হয়নি। তারাই আবার তোমাকে 2বার জেল থেকে পালাতে সাহায্য করেছিল। পালাতে পারবে? বারবার তোমার বিষয়টা ধামাচাপা পড়ে যাবে। এখনও জানি না সেই কালপিট 2 জনকে। জানতেও বোধহয় বেশি সময় লাগবে না। নিজের কোনো শেষ ইচ্ছে থাকলে সেটা পূরণ করে নিতে পারো, কারণ এবার গ্রেপ্তার হলে তুমি আর পালাতে পারবে না। খুব শীঘ্রই তুমি হোঁচট খেয়ে পড়তে চলেছ, যা তোমার অন্ত নিশ্চিত করবে। তোমার সে পড়ে যাওয়ার অপেক্ষায় রইলাম, যার পর আমি নিজ ইচ্ছে চাকরি ছেড়ে দিয়ে মাকে নিয়ে দেশ ছেড়ে বিদেশ চলে যাব। ফোনের ওপাশ থেকে প্রত্যুত্তরে সেরুবাই কর্কশ গলায় বলল, লাভ নেই, আপনি আমাকে কখনো ধরতে পারবেন না। আপনার চাকরি চলে যাবে। এতদিনে বুড়ি হয়ে যাবেন না? আপনি অবসরে চলে যাবেন, আপনার সব কিছু থেমে যাবে, কিন্তু আমি বুড়ো হলেও আমার কোনো অবসর নেই, আমার কোনো কাজকর্ম থামবে না, কখনোই না। আপনার গল্পে হয়তো আমি চোর, আপনি পুলিশ, কিন্তু আমার সব গল্পে আমি ছাড়া বাকি সবাই চোর। সেরুবাইয়ের গল্প, সেরুবাইয়ের কাহিনী কখনো শেষ হওয়ার নয়।